Hi everyone, welcome to my channel. Today we diving in a fascinating topic, motion of projectile. So if you are a beginner or preparing a competitive exam, at the end of this video you will understand the topic deeply and confidently to solve complex problems. So let's start. The motion of projectile and in Bengali it's called প্রাসের গতি। তো প্রাসের গতি বোঝার জন্য ফার্স্ট আমি জাস্ট ডায়াগ্রামটা আমি এঁকে নিয়েছি। তো ফার্স্ট একটা একটা বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে একটি বস্তুকে ছোড়া হলো, ছোড়ার পর বস্তুটি বি বিন্দুতে আসবে এবং সেই বি বিন্দু আসাকালীন বস্তুটি একটা নির্দিষ্ট হাইটকেও স্পর্শ করবে। এবং ধরে নিচ্ছি হাইটটা হচ্ছে এইচ এবং দূরত্ব অতিক্রম করবে সেটা ধরে নিচ্ছি আর, মানে ধরে নিচ্ছি না, মানে এটাই অ্যাকচুয়ালি হবে। বস্তুটি এইচ উচ্চতায় যাবে এবং আর দূরত্ব অতিক্রম করবে, তাই তো? কিন্তু আমি যখন এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবো তখন ফার্স্টে বুঝতে হবে যে বেগটা কি করে এই জিনিসটাকে, মানে এভাবে যেটা কি, এটা একটা পরাবৃত্তাকার কিছু হচ্ছে, তো লাইন হচ্ছে যেটাকে কি বলি আমরা সঞ্চার পথ। তো সেই সঞ্চার পথটা এরকম কেন হচ্ছে? তো ফার্স্টে তো এটা নেমে ছোড়া হলো একটা গতির সঙ্গে। আমি ধরে নিচ্ছি ইউ বেগে ছোড়া হয়েছে। ইউ ছড়ার ফলে দুটি, এটা ফার্স্টে ভেক্টর বিভাজন করতে হবে, উপাংশ বিভাজন করতে হবে। আমরা উপরে দিকে ধরে নেবো ইউ সাইন আলফা, নিচের দিকে ধরে নেবো ইউ কজ আলফা। তো ধরে নিতে হবে কারণ উপরে দুইজন হিসেবে, কারণ আমরা জানি সেটা আমাদের একটু ভেক্টর সম্বন্ধে আমাদের একটু জ্ঞান থাকতে হবে জিনিসটা বোঝার আগে, তাই তো? কারণ প্রাসের মধ্যে ভেক্টর ছাড়া আমরা বলতে পারবো না। আশা করি তোমাদের ভেক্টর সম্বন্ধে জ্ঞান আছে ঠিকঠাক। আর যদি একটু প্রবলেম থাকে তো আমি একটু হালকা করে বলে নিচ্ছি। আমার মনে হয় কয়েকজনের একটু প্রবলেম হতে পারে ভেক্টর নিয়ে। দেখো, ভেক্টর একটা পুরোপুরি একটা সম্পূর্ণ একটা বড় চ্যাপ্টার, এটা খুব অল্প সময় বলা তো সম্ভব নয়। কিন্তু আমি চেষ্টা করছি খুব অল্প করে, মানে এই যাতে এই জিনিসটা বোঝা যায়, ওই জন্য ভেক্টর যে উপাংশ বিভাজন জিনিসটা আমি খুব শর্ট টাইমে বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো ভেক্টর, তোমরা জানি যে ভেক্টর ফার্স্টে থেকে একদম আমি শুরু থেকেই বলি যে ভেক্টর রাশি স্কেলার রাশি দুটো রাশি হয়। ভেক্টরের মান কি? ভেক্টর আমি কি বলি, ভেক্টর মানে কি, এটা ম্যাগনিটিউড থাকবে আর ডাইরেকশন থাকবে। আর স্কেলার বললে এটা শুধু ম্যাগনিটিউড থাকবে, তো ডাইরেকশন থাকবে না। কিন্তু এই যে শর্ত বললাম এটা কিন্তু পুরোপুরি হবে একটা, অবশ্যই একটা রাশির যদি মান আর দিক থাকে তাহলে সেটা অবশ্যই ভেক্টর রাশি। কিন্তু শুধু এই দুটা পরিপ্রেক্ষিতে একটা রাশিকে ভেক্টর রাশি বলা যায় না, আরো কিছু লাগে, ঠিক আছে? তো আমি আসবো এটাতে। তো যেহেতু আমি ভেক্টর রাশি বলছি, তো ভেক্টর ফার্স্ট আমি জিনিসটা বুঝে নিই। যেমন আমি এখানে বললাম যে এখানে এ থেকে বি ডিস্টেন্স দিলাম 5 ইঞ্চি ধরলাম আমি, তাহলে এটা কি? আমি মান নিলাম এই জায়গাটা। যদি এটা ডাইরেকশন ইউজ করি তাহলে কিন্তু এটা হলো আমার ভেক্টর। সিমিলারলি স্কেলারে শুধু আমি কি বলবো যে এ বি, কোনো মান নেই, এটা শুধু 5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের স্কেলার, এটা হচ্ছে তার ভেক্টর, তাই তো? তো ভেক্টর সম্বন্ধে জানার জন্য, ভেক্টর যখন শুরু করলাম তখন ভেক্টর সম্বন্ধে আরো কিছু কিছু টার্ম ইউজ করা হয়, যেমন ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, দুটো ভেক্টর নেই বা তিনটা ভেক্টর নেই, ঠিক আছে? আমি জাস্ট একটা বিন্দু ধরে নিচ্ছি, জাস্ট তো সেগুলো যদি একই দিকে হয়, ঠিক আছে, তাহলে আমি এটাকে বলবো কি ইকুয়াল ভেক্টর। কিন্তু যদি দিকটা আমি পরিবর্তন করে দিই তাহলে আমাদের হয়ে যাবে এটা কি বিপরীত ভেক্টর, এটা হয়ে যাবে। আরো একটা জিনিস কি, আমি দেখো এটা জিনিসটা আমি ইচ্ছে করে করেছি, সবগুলোকে সমান্তরাল রেখেছি। তো ইকুয়াল ভেক্টর হলো, অপোজিট ভেক্টর হলো, আর এটা আমি প্রত্যেকটা ভেক্টরকে আমি সমান্তরাল করে লিখেছি। যেহেতু প্রত্যেকটা একটু সমান্তরালে আছে, আমি দিক বলছি না যে এটা বিপরীত হতে পারে, ইকুয়াল হতে পারে, কিন্তু সমান্তরাল থাকলে, যদি ভেক্টরগুলো সমান্তরাল হয়ে থাকে তখন কিন্তু আমাদের ওদেরকে বলি যে কোলিনিয়ার, ঠিক আছে? কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে? কোলিনিয়ার ভেক্টর বলি। আর যদি এটা আর এটা যদি একটাই প্লেনে থাকে, সেম প্লেনে থাকে, তাহলে আমাদের বলি এটা আমরা কি কোপ্লেনার, ঠিক আছে? কোপ্লেনার ভেক্টর। এগুলো কিন্তু মানে খুবই, মানে সবসময় ইউজ করা হয় টার্ম এগুলো ভেক্টরে, তাই বলছি। আর এখানে আমাদের লাগবে, তাই বলছি, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা হলো ইউনিট ভেক্টর। সো ইউনিট ভেক্টর কিন্তু কনসেপ্টটা একটু যে জানতেই হয়, না হলে ভেক্টরের একদম মানে শুরুটা অসম্পূর্ণ থেকে যায়। ইউনিট ভেক্টর মানে কি? যে ভেক্টরের মানে মান 1 হবে বা ইউনিট হবে তাকে আমরা ইউনিট ভেক্টর বলবো,
ব্যাপারটা হয়তো তুমি ক্লিয়ার হচ্ছে না। তো ব্যাপারটা এরকম ভাবে বোঝো যে ভেক্টর যে কোনো একটা মান, আমি যেখানে একটা 5 দিয়ে রেখেছি, ফার্স্টে 5 লিখে দেখেছো, তো এটা তো সেম জিনিস, এখানেও স্কেলারও 5ই আছে, ভেক্টরের মানও 5ই আছে, শুধু যে ভেক্টরের মান সেটা কিন্তু স্কেলার, কিন্তু স্কেলারের সাথে যখন আমি এই যে দিকটাকে আমরা গুণ করছি, তখন আমরা সেটাকে কি বলে দিচ্ছি, মানে যে ভেক্টর অভিমুখে যেহেতু আমরা দিকটাকে গুণ করছি, তখন আমরা সেটাকে বলে দিচ্ছি যে ভেক্টর। মানে কি বলেছি যে মানে ভেক্টরের ম্যাগনিটিউডের সঙ্গে ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টরের গুণফলকে গুণ করলে যে গুণফল হয় সেটি কি ভেক্টরের সমান হয়। ব্যাপারটা বলতে যাচ্ছি এরকম, যদি তুমি এ ভেক্টর এইভাবে লেখো, তাহলে এটার ম্যাগনিটিউড এটা এ, আর আমি একটা ইউনিট ভেক্টর নিব এভাবে এন ক্যাপ। সো এই এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। তো আমরা লিখতে পারি যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরকে ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এই কনসেপ্টটা তো লাগে, আমি তাই বলে দিলাম, কারণ খুব শর্টভাবে বলছি, বাবা বলছি না, শুধু লাগে। তো এটা হলো, এরপরে আমি মেন যে টপিক আসবো সেটা হচ্ছে যে ভেক্টরের যোগফল। ঠিক আছে, এটাকে বলে আমরা ভেক্টরের যোগফল, মানে হচ্ছে অ্যাডিশন অফ টু ভেক্টর বা কম্পোজিশন অফ টু ভেক্টর বলতে পারো। হ্যাঁ, আরেকটা কথা বলি যে ভেক্টরের যোগ, যেমন এখানে তুমি কি যদি তুমি দুটো সরল দেখানো, একটা 5 ইঞ্চি একটা 3 ইঞ্চি, তাহলে কি 5 ইঞ্চি 3 ইঞ্চি 8 ইঞ্চি হবে। কিন্তু তুমি কি এখানে কি বলতে পারবে যেখানে আমি 5 নিলাম আর একটা ভেক্টর নিলাম এরকম সি, যেটাকে আমি নিলাম 7 ইঞ্চি, তাহলে কি আমি 5 আর 7 12 বলতে পারবো না। কিন্তু ভেক্টরের যে যোগফল বা গুণফল বিয়োগফল বলে সেগুলো সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে হয় না, এটা ভেক্টরের বীজগণিতিক নিয়ম অনুসারে হয়। ঠিক আছে, ভেক্টর সংযোজনের জন্য ফার্স্টে যে একটা রুল হয় সেটা আমি বলছি। সাপোজ আমি এটা নিচ্ছি ও নিচ্ছি এ নিলাম, যে আমাদের একটা ভেক্টর এ স্মরণ হলো, কোনো একটা বিন্দুর স্মরণ হলো ও এ পদ্ধতি, তো আমি একটা ভ্যালু নিলাম এ, তাই বস্তুটি দিক পরিবর্তন করলো, সেটা বি বিন্দুতে আসলো, তাই ভেক্টর আসলো বি। তো এই দুটি ভেক্টরের যোগফল এখন কি হবে, এই দুটি ভেক্টরের যোগফল, এই দুটি যদি বস্তুটি স্মরণ হয়েছে, তাহলে বস্তুটির এই বস্তুর টোটাল স্মরণ কি ও বি, এটা হচ্ছে বস্তুটির টোটাল স্মরণ। বোঝা যাচ্ছে আমি কি বলছি, যেটা বস্তুটি এদিকে গেল তারপর এদিকে গেল, টোটাল স্মরণ তো নিশ্চয়ই সমান ডিসপ্লেসমেন্ট, সবচেয়ে কম দূরত্ব সেটাই হবে স্মরণ। তো এই যেগুলো স্মরণ হলো, এটাকে আমরা কিন্তু এই জিনিসটাকে, এটাই কিন্তু আমরা কি বলছি লব্ধি বলে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা মানে ভেক্টরের যোগফল বা বাংলা এটাকে লব্ধি বলা হয়। তো এই লব্ধি, তো আমি এটা এখন বলে দিলাম যে এ প্লাস বি ইকুয়াল টু সি। এখানে কি যে এর যে মান বির মান সি এর সঙ্গে কিন্তু মানে যে পরম মানগুলো কিন্তু সমান হবে না। আচ্ছা, এখানে পরম মান বললেও কিন্তু মানে ভেক্টর এমন একটা জিনিস, এখানে তুমি যাই বলো না কেন সেগুলো কিন্তু মানে প্রপার তোমার মানে সম্পূর্ণ যে তুমি টপ মানে ওয়ার্ড বলো সেটা কিন্তু প্রপার মানে সে মানে বলে এটাকে লজিক হতে হবে যে তুমি কি বলতেছো। তুমি যখন পরম মান বললাম, পরম মান বলতে কিন্তু এরকম বোঝায় যে এই জিনিসটাকে বোঝায় মানে পরম মান। ঠিক আছে, আমি ধরে নিচ্ছিলাম যে একটা বস্তু বেগ ধরে নিলাম যে সাপোজ 6 মিটার পার সেকেন্ড, তাহলে কিন্তু আমি কিন্তু এরকম বলতে পারি 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট কিন্তু ভির মান কত, এটা কিন্তু আমরা 6 মিটার, এটা কিন্তু ভেক্টর হিসেবে বলছি। ঠিক আছে, এটা দিক এটা ডাইরেক্ট কিন্তু বলতে পারি না, এটা যে পরম মান সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, আসল জিনিসটা বোঝানো গেল যে কি বলতে চাচ্ছি আমি, এটাকে মডিউলাস ভেক্টর বলা হয়, মডিউলাস বা পরম মান বলা হয়। তো এতে কিন্তু পরম মান কিন্তু এরকম যোগ করলে কিন্তু এই এটার সঙ্গে সমান হবে না, এটার মান কিন্তু আলাদা হতে পারে, আলাদা হবে, অবশ্যই আলাদা হবে, কারণ এটা বীজগণিতিক নিয়ম অনুসারে চলেই না। তো এই জিনিসটা, এটাকে বলে সে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে শুধু ভেক্টরের তো সে ম্যাগনিটিউড ডাইরেকশন আছে, তাহলে সেটা ভেক্টরের সবসময় বলা যায় না। আমরা জানি ভেক্টরের ম্যাগনিটিউড ডাইরেকশন থাকলে ভেক্টরে আসে, কিন্তু এছাড়াও ট্রায়াঙ্গেল ল ফলো করতে হয়। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ল ফলো করতে হয়। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ল আমাদের ফলো করতে হয়, তাহলে আমরা একটা রাশিকে সম্পূর্ণ ভেক্টর রাশি বলতে পারি। তুমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও, তখন জানবে যে কারেন্টের কি মানও আছে দিকও আছে, তো তাও সেটা কি সে ভেক্টর রাশি নয়। কারণ কি, সেটা সে ট্রায়াঙ্গেল ল ফলো করে না। ট্রায়াঙ্গেল ল বলছে যে এটা তো ঠিক আছে, এদিকে গিয়েছে, মানে এদিকে গেল তাহলে
এর মানটা এইদিকে হবে, ঠিক আছে। যদি এইদিকে হয় তাহলে লব্ধির মানটা কি এইদিকে হবে। ওটা বুঝবেন, বলছে যে যদি ঘড়ির কাঁটা কোন দিকে চলে, সবসময় এইদিকে চলে, তাহলে এরা কি ঘড়ির কাঁটা বিপরীতে গেছে, ঘড়ির কাঁটা বিপরীতে গেলে লব্ধি মানটা ঘড়ির কাঁটার দিকে হবে। এদের মান যদি আবার ঘড়ির কাঁটা বিপরীত দিকে থাকে তাহলে আবার এই লব্ধি মানটা ঘড়ির কাঁটার দিকে চলবে, বুঝতে পারছো তো। লব্ধি মান যে ভেক্টর যদি দুটো থাকবে তাদের যে ঘড়ি কাঁটার যেদিকে দিক হবে তার বিপরীত দিকে হবে, ঠিক আছে। এটাই কিন্তু সে ট্রায়াঙ্গেল ল বলে যে যদি এটা কিন্তু ট্রায়াঙ্গেল ল ফলো করে, কারেন্ট কিন্তু এই লটা ফলো করে না, তার জন্যই কিন্তু এত সমস্যা হয়, কারেন্টকে ভেক্টর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এই জিনিসটা একটু প্রমাণ করার চেষ্টা করি নাকি, যেহেতু আমরা শুরু করেছি একটু প্রমাণ করার চেষ্টাই করি। তো এটা প্রমাণ করা সময় সাপেক্ষ, তাও জাস্ট খুব সিম্পলি আমি করার চেষ্টা করছি আর বোঝার চেষ্টা করবে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে ও, এটা এ, এটাকে বি ধরে নিচ্ছি। আর তোমরা তো ফট করে মেনে নিতে না পারো যে এটা আমি বলে দিলাম, কি করে মেনে নিচ্ছ, তাই না, মানার ব্যাপার আছে, তার জন্য আমাদের কিছু প্রুফ করতে হয়। তো প্রুফের জন্য এটা তুমি মানে এই যে মানে সি ইজ ইকুয়াল টু আমি লিখলাম এ প্লাস বি, ফট করে মানবে কেন, সেটা তো কোনো একটা ফর্মুলা হচ্ছেই না, উনি বলে দিলে। এটার জন্য ফার্স্ট আমাদের কিছু এটাকে একটু আমরা আগাবো, বর্ধিত করব। আর এইটার সঙ্গে এটা সমান্তর মানে বলে কি পারপেন্ডিকুলার বাংলা হচ্ছে, আচ্ছা যাই হোক বাংলাটা জানি ঠিক। তো 90 ডিগ্রি কোণ করবে আর কি। হুম, তো পারপেন্ডিকুলার ও একে বর্ধিত করব আমরা ই অবধি, ঠিক আছে, এবং এই রেখার উপর লম্ব হবে, হ্যাঁ সরি পারপেন্ডিকুলার লম্ব হবে, ঠিক আছে, হ্যাঁ লম্ব হবে বি সরলরেখা আমরা অঙ্কন করবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম যে ও সে ও ই বি এটা ত্রিভুজ পেয়ে গেলাম, এটাকে একটা সমকোণী ত্রিভুজ, তাই তো। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি যে ও স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ও বি স্কোয়ার, এটা লিখতে পারি। উল্টা লিখে ফেললাম না, যাই হোক। তো ও ই মানে কি হচ্ছে, ও ই মানে হচ্ছে ও এ প্লাস এ ই তার হোল স্কোয়ার আর হচ্ছে ই বি স্কোয়ার, আর ও বি মানে কি আমি ডাইরেক্ট সি স্কোয়ার লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে সি স্কোয়ার লিখে দিচ্ছি। তো ও এ মানে হচ্ছে, তো এবার এটা ফর্মুলাটা ভেঙে নিই, ও এ স্কোয়ার প্লাস কি টু ও এ ইন্টু এ ই প্লাস ই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো। তো এ মানে কি হচ্ছে এ, আর এই মানে কি হচ্ছে এই ইটা মানে কি হচ্ছে, এটা তো একটা ত্রিভুজ তাই না, এ ই বি এটা ত্রিভুজ, তাই আমি লিখতে পারি না এখানে এই মানে কি অতিভুজ এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা বি এখানে ই বি লিখেছি যেহেতু, তো ই বি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ, এই এই তো আমাদের না এটা বের করতে হবে তাই না, তো আমি নিয়েছি এই এরকম ভাবে এ বি ইন্টু এ ই ইন্টু এ বি, এটা আমি লিখতে পারি। এ বি কাটা যাবে তাহলে আবার এটাই আসবে, তো আমি এখান থেকে লিখতে পারি এটা, তাই তো। প্লাস ই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, তো এ বি স্কোয়ার আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি, ঠিক আছে। এ আর এটা মানে কি মানে যে বি বি পেয়ে গেলাম, এ বি সরি এ স্কোয়ার হবে, হ্যাঁ এ স্কোয়ার এটা বি স্কোয়ার, সেখানে ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, এখানে ডাইরেক্ট এ বি লিখছি আমি, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখবো টু আর ও এ আর এ বি পেয়ে গেলাম, টু ইন্টু এ বি আর এই বাই এ বি। দেখো তুমি এখানে, আচ্ছা এখানে যে এই যে এখানে যেটা কোণ আছে এটাও কিন্তু একটা কোণ হবে, ঠিক আছে, এটা আলফা কোণ ধরে নিচ্ছি, জায়গাটা খুবই ছোট হয়ে গেছে। এখানে এই এই যে কোণটাকে মানে এই যে এখানে যে কোণটা মানে এই এ করে এর সঙ্গে যে বি যে কোণটা করতেছে সেটা আমি কি হচ্ছে আলফা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো আলফা করার জন্য আমরা এই যে এই এটা হচ্ছে ভূমি বাই এ বি অতিভুজ, শুধু ভূমি অতিভুজ মানে কি কজ আলফা নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, সিটাকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, টোটালটাকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি সি স্কোয়ার, বোঝা যাচ্ছে, সিটাকে এই পাশে নিয়ে নিলাম, তাহলে আমি এখন ডাইরেক্ট সি মান কি পাচ্ছি, এই যে সি আমি এখানে ভেক্টর হচ্ছে ডাইরেক্ট হচ্ছে, আমি সবগুলো জানো ভেক্টরই সবগুলো, ঠিক আছে, জানি সি সব ভেক্টর কিন্তু কোনো কিছু ভেক্টর ছাড়া হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই কজ আলফা, এই এসে গেল এই আলফা কোণ দিয়ে একটা ভ্যালু, এই যে লব্ধি মানের ভ্যালু এসে গেল। এখন এই যে এইখানে যে আমরা কোণটা করেছি যে লব্ধি কতটা কোণ করবে এই
এ ভেক্টরের সঙ্গে এটাও বের করার ব্যাপার আছে। তো এটা বের করার জন্য আমি পুরোটাকে আমরা ত্রিভুজ নিচ্ছি। তাহলে আমি নিচ্ছি এটা বের করার জন্য টেন থিটা নিচ্ছি, ঠিক আছে? টেন থিটা মানে কি বিই লম্ব বাই ভূমি ও ই। তো বি মানে কি হচ্ছে, আমি কি লিখতে পারি, বি কে এবি বাই এই, তাই তো লিখতে পারি কিনা, কি বলতে চাই, বি মানে লিখতে পারি না আমি, এই যেখানে বি আছে এটা মানে আমি কি লিখতে পারি, এ বি বাই বি ইন্টু এ বি, লেখা যায় তো, এটা কাটা যাবে তো, এটাই থাকবে। আর ওই মানে কি, ও এ প্লাস এ ই মানে কি হচ্ছে, এবি মানে কি হচ্ছে, এবি মানে কি আমরা জানি, বি ভেক্টর, বি বি নিলাম, আর বি ভেক্টর নিলাম, আর বি মানে হচ্ছে লম্ব, এগুলো অতিভুজ, তো এগুলো সাইন, এটা তো এইখানে কোণ হয়তো সাইড আলফা হয়ে গেল, ঠিক আছে। আর ও এ মানে হচ্ছে এ কোণ, এটাকে আমরা এবি নিচ্ছি, ঠিক আছে, এটা আমি একটু মুছে দিচ্ছি এখানে। এই মানে হচ্ছে, এই মানে কি, এই মানে হচ্ছে এ বি ইন্টু এই বাই এ বি, এটা কাটা যাবে, সেম এই হবে। তাহলে কি হবে, এই মানে কি বি ভেক্টর, আর এই এ বি বাই এখানে আমরা লিখলাম এই বাই এ বি মানে হচ্ছে কি কজ আলফা, তো কজ আলফা। তো দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম বি সাইন আলফা এ প্লাস কজ আলফা। তো আমরা এই দুটো দিয়ে আমরা লব্ধি আর এর যে উথিত কোণ, যে কোণটা, দুটো কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমরা লব্ধি মানটা আর কোণটা বের করে নেবো, ঠিক আছে। বোঝা গেল, আশা করি একটু জায়গাটা বোঝা গেল যে ট্রায়াঙ্গেল ল জিনিসটা কি। যে ভেক্টরের মধ্যে কিন্তু ফার্স্টে এসে যে ভেক্টর হওয়ার জন্য কি ম্যাগনিটিউডটা ডাইরেকশন হতে হবে, প্লাস কি বলছে যে প্লাস ট্রায়াঙ্গেল ল ফলো করতে হবে। তো ট্রায়াঙ্গেল লটা বোঝা গেল। তো ট্রায়াঙ্গেল লটা একটা সময় এটা এটা কিছু বললাম, ট্রায়াঙ্গেল ল একটা আমি উদাহরণ দিই। তুমি দেখবে যে ট্রায়াঙ্গেল ল উদাহরণ দিচ্ছি, কিন্তু ট্রায়াঙ্গেল লটা ঠিকঠাক করে কোন জিনিস মনে হচ্ছে যে, মনে হয় যে না ট্রায়াঙ্গেল লটা হয়তো বা ফলো করছে না। দেখো একটা নৌকা নিচ্ছে এভাবে, নৌকা, ঠিক আছে, নৌকাটা যাই বোঝেন, ধরে নাও এটা নৌকা। তো নৌকাতে পাড়ে যখন আসছে তখন একজন এদিকে কিউ, এদিকে একটা বল প্রয়োগ করতেছে এ, এদিকে একটা বল প্রয়োগ করতেছে বি, নৌকাটা যাচ্ছে সোজা সামনের দিকে। নদীর জল মানে যখন নৌকাতে কি থাকে না, বাতাস থাকে না, তখন কি নদীতে নৌকার এদিকে ফোর্স প্রয়োগ, এদিকে ফোর্স প্রয়োগ করে, তাই তো নৌকাটা সামনের দিকে যায়। বা যখন পাড়ে আসলো তখন কি দুইজন দুই দিকে ধরে টানতেছে, নৌকাটা সামনের পাড়ের দিকে আসছে। তার ফলে কি দুদিকে বল প্রয়োগ তো দুদিকে, কিন্তু নৌকা গেলো সামনের দিকে। তাহলে এটা কিন্তু আমরা এখানে তো আমরা দেখতেছি না যে অন্যরকম হচ্ছে। তো এখানে আমি কি করে এরকম বলতেছি, তাই না? এটা কিন্তু একদমই এটার মতোই, ত্রিভুজ সূত্রের মতোই, এটাকে আরেকটা সূত্র হয়, এটা সামান্তরিক সূত্র। তো আমরা এই যে এবি মানে সমান্তর একটা আমরা বাহু নিচ্ছি, নিচ্ছি আমরা ও ডি, আর এই যে ও এর সমান্তর একটা বাহু নিচ্ছি আমরা বিডি, ঠিক আছে। তো এই যে বাহুটার এটার ভেক্টর সেম হবে, এটা হয়ে গেল বি ভেক্টর, এটা হয়ে গেল এ ভেক্টর। এখন দেখো যে বি ভেক্টর এ ভেক্টর হয়ে গেল, তারপরে যে নৌকা যে নিলাম এখানে বি ভেক্টর এ ভেক্টর, এই যে দেখো বি এ আর এই যে সি ভেক্টর, বি দুই দিকে টানছে দুইজন লোক, নৌকার সামনের দিকে হচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রমাণ পাওয়া গেল। তো ত্রিভুজ সূত্র সামন্তরিক সূত্র কিন্তু একদম সেম টু সেম, সমস্ত প্রমাণ সেম, যা যা করলাম সেম টু সেম, ঠিক আছে। তো আমি যেটা যাচ্ছিলাম এশিয়ার, তারপরে হয়ে গেলো সংযোজন হয়ে গেল, হ্যাঁ। এখন এটা তো আমরা বিয়োগও করতে হবে না, আমি তো এর সাথে আমি খালি যোগ দেখালাম যে এ প্লাস বি করলে সি হয়। এখন তো মনে আসতে পারে যে না তাহলে আমরা এ মাইনাস বি কিভাবে করবো, আমি সি হবে কিনা, তাই না? মানে আমি বলছি সি হয়, এ মাইনাস বি কত হবে তাহলে। তো ভেক্টর কিন্তু বিয়োগ, ভেক্টরের বিয়োগটা হচ্ছে কিরকম নিতে হবে তোমার, আমি ধরো এই যে ভেক্টরটা এটা ঠিক অপোজিট ভেক্টর নিলাম, ঠিক আছে, মাইনাস বি ভেক্টর, সেম সব কিছু আমরা সেম টু সেম নিলাম এরকম ভাবে। এ আছে, তাহলে কি এই যেটা একটা ভেক্টর, এই যে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর দুটা ভেক্টর, এটার যোগফলের যোগফল বেরোবে না, এরকম লব্ধি বেরোবে না একটা, থিটা কোণ করবে, বেরোবে কিনা। তাহলে এই যে আমরা লিখতে হবে এরকম ভাবে, এ প্লাস মাইনাস বি ভেক্টর
ইকুয়াল টু আমি এটাকে ধরে নিচ্ছি, আমরা ডি ধরে নিচ্ছি, ঠিক আছে? তো ডি ভেক্টর চলে আসলো, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা বলে দিতে পারি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। এখন তোমাদের এই যে দুটো তো সে দুটো আলাদা আলাদা সে লব্ধি, তো এরা কি কখনো সমান হতে পারে? হ্যাঁ, এরা সমানও হতে পারে, যদি কিনা এই যে এ ভেক্টর আর বি ভেক্টর সমান সমান হতে হবে, প্লাস এই দুটোর মধ্যে যে মানে লব্ধিটা আসছে যদি কোণ যদি টোটালটা 90 ডিগ্রি হয়, তাহলে এদের এই যে এই সি আর ডি এর মানও সেম হবে, ঠিক আছে? এইভাবে বিয়োগ করা যায়, তোমরা ভেক্টর যোগ বিয়োগ করলাম। হ্যাঁ, এখন আমরা শুধু দুটো দুটো ভেক্টর নিয়ে কথা বলছি, আর যদি দুয়ের বেশি ভেক্টর থাকে তখন আমরা কি করব? সব মুছে দিয়ে লাগবে কিছু। সেই রিজাইন করতে দেখতে পাচ্ছ কি তোমরা সবাই? তো ভিডিও তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আশা করি দেখা যাচ্ছে সব কিছু। তো যদি ধরো দুইয়ের বেশি ভেক্টর থাকে, এরকম থাকলো, আমরা এ ভেক্টর নিলাম, ও থেকে শুরু করে এ, আলাদা একটা ভেক্টর নিলাম বি, বি ভেক্টর নিলাম, তাহলে এদের কি লব্ধিমান কি হবে? সি এই পাশে, তাই তো? আর যদি আমি আরেকটা ভেক্টর নেই এরকমভাবে, বি পরে সি নিলাম, এটা মানে সি ডি ভেক্টর নিয়েছি, তো ডি ভেক্টর নিলে কিন্তু আমার তাহলে আমি এই সি ভেক্টর আর ডি ভেক্টরের যোগফল করবো, ঠিক আছে? তাহলে একটা নতুন ভেক্টর আসবে, সেটা হচ্ছে কি ই ভেক্টর চলে আসলো, ঠিক আছে? তাহলে ই ভেক্টর, তাহলে কিন্তু এই যে টোটাল যে ভেক্টর, এই যে এ বি সি ভেক্টরের যোগফল আসে যাবে ই ভেক্টর, ঠিক আছে? আরেকটা ভেক্টর নেই, ধরো এখানে আমি এখানে সি নিয়েছি, তবে এখানে ডি নিচ্ছি, তাহলে ডি ই এফ ভেক্টর নিচ্ছি। এফ ভেক্টর নিলে আমি এখন ই ভেক্টর আর এফ ভেক্টরের যোগফল করবো, বোঝা গেল তো? মানে দুটো ভেক্টরের যোগফল যেটা আসবে তারপরের সঙ্গে তার ভেক্টরের যোগফল করবো, এইভাবে মানে কন্টিনিউয়াস যোগ করতে করতে আমি জাস্ট এখানে পেলাম যে জি এফ জি, জি ভেক্টর পেলাম। আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি নয় ডি প্লাস এফ ইজ ইকুয়াল টু জি ভেক্টর, ঠিক আছে? এইভাবে কিন্তু যোগফল একটা বেশি ভেক্টর হলে এরকম ভাবে এদের লব্ধি এভাবে বেরোবে, ঠিক আছে? তো বিয়োগ বুঝে গেছো যে বিয়োগ হলে নিচের দিকে হবে, আসার উপরটা ক্লিয়ার, নিচের দিকে ওই লব্ধিটাকে নিয়ে আমরা কাজ করব, বোঝা গেল? তো এইভাবে আমাদের কাজটা চলবে। তো হ্যাঁ, ভেক্টরের মধ্যে আরো দুটো মানে দুটো জিনিস যেটা না বললেই না, দেখো ভেক্টর নিয়ে তো মানে প্রচুর পড়াশোনা হয়, ভেক্টর টোটাল 10টা প্রপার্টি থাকে, তাহলে আমরা আমরা ভেক্টর সেট মানে সেট যখন পড়বো, সেট যদি পরবর্তী সময়, তাহলে ভেক্টর 10টা প্রপার্টি থাকে, সেগুলো নিয়ে কাজ করতে। কিন্তু যেহেতু আমরা ক্লাস 11-এর টপিকটা আমি বলছি, তাই ভেক্টরে কিন্তু দুটো মেইন টপিক আরো পড়তে হয়, সেটা হচ্ছে কমিউনিটি প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তুমি এটা বলো যে এ বি এরকম ভাবে লিখতে পারো, তাহলে কিন্তু ভেক্টরকে এইভাবে তুমি লিখতে পারো, এই দুটার মান কিন্তু সেম, ঠিক আছে? ভেক্টরের ক্ষেত্রে এটাকে বলে কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। একটা অ্যাসোসিয়েটিভ ল হয় যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তো এগুলো 12 না, এগুলো সব ভেক্টর। তো এই কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ লটা ভেক্টরে কাজ করে, জানতে লাগবে। আরেকটা হচ্ছে, তো এটার পরে তো এইটুকু হচ্ছে, আর যেটা আমরা মেন বলবো সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন, তাই তো? ভেক্টরের উপাংশ বিভাজন। তুমি যদি এই যে আমরা একটা ভেক্টর নিলাম এরকম ভাবে, ও থেকে এ অবধি আর ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা মাত্রাতীত সূত্র অনুসারে বললাম যে দুটো ভেক্টরের লব্ধিকে আমরা একটা এভাবে প্রকাশ করতে পারি, তো আমরা সেম ভাবে লব্ধিকে দুটো ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। সমান্তরাল মানে বাঁকাভাবে নিচ্ছি, এদের একটা কোণকে আমরা বিটা ধরতেছি, একটা কোণকে আমরা আলফা ধরতেছি, ঠিক আছে? আর এটাকে আমরা এই যে এ ভেক্টর ধরতেছি, এটাকে আমরা বি ভেক্টর ধরতেছি, ওকে? তো এই যে এই এ বরাবর একটা সমান্তরাল একটা আমি রেখা নিলাম, আর বি ভেক্টর বরাবর একটা আমি সমান্তরাল রেখা নিলাম, ঠিক আছে? তো এইখানে যে কোণটা, এই দুটো সমান্তরাল বাহু, তো এদের এই কোণটা কি হবে? এই দুটো যোগফল আলফা প্লাস বিটা, বোঝা গেল? বাকি কোণটা কি হবে? যে পাই মাইনাস আলফা প্লাস বিটা, তো টোটালটা তো 180, টোটালটা তো পাই, এটুকু আলফা প্লাস বিটা হলে কি হবে? এটা পাই মাইনাস আলফা প্লাস বিটা হবে। আর এই কোণটা যেহেতু এটা কি একান্তর কোণ হবে, তো এটা কি হবে? বিটা হয়ে যাবে, ঠিক আছে? এটা বিটা হয়ে গেল, ওকে? তো আশা করি বুঝাতে পারলাম জিনিসটা যে আমি কি বলতে চাচ্ছি। তো ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র থেকে আমরা এই জিনিসটা পাই
সাপোজ আমি ধরো এই নিলাম যে এটাকে বি আর এটাকে সি। হ্যাঁ, তো আমরা যদি ও বি বিশে ফার্স্টে ও বি নিলাম, পরে বি এ নিই, আর আমরা যদি ও এ নিই, তাহলে আমরা এটার থেকে এই বাহুটার ঠিক বিপরীত কোণটা মানে হচ্ছে জাস্ট এক মিনিট। এটা সাইন নিব কেন আলফা কস এটা আমি দেখছিলাম। হ্যাঁ, যে সাইন, এটাকে আমরা সাইন আলফা, এই যে এই বাহুটার বিপরীত কি সাইন বিটা, আর এই বাহুটার বিপরীত বি এটার বিপরীত কি সাইন আলফা, আর ও এর বিপরীত কি সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো? তো এটাকে আমরা লিখতে পারি এরকমই যে ও ইজ ইকুয়াল টু সাইন, মানে এটা বুঝতে হচ্ছে যে সে 2 ইন্টু 90 মাইনাস থিটা, তাহলে আমরা কি লিখতে পারি ডাইরেক্ট থিটা লিখতে পারি, কারণ এটা চেঞ্জ নেই স্থানাঙ্ক জ্যামিতি। 2 ইন্টু এখানে কি হবে, এখানে সমস্ত কিছু এসে হয় সেমই থাকে, যে 2 চেঞ্জ হয় না, তাহলে কি হলো এখানে আলফা প্লাস বিটা। তো ও এ মানে হচ্ছে কি আর, বি এ মানে হচ্ছে বি এ মানে হচ্ছে বি, এই যে এ বি, তো এই দুটো যেহেতু সমান্তরাল সাইন আলফা, আর এ হচ্ছে সাইন বিটা, তো আমরা এই লিখতে পারি যে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এ মানে হচ্ছে এটা, এই যেটা মানে হচ্ছে এই জিনিসটা যেটা আমি এখানে প্রকাশ করতেছি, আর বি মানে হচ্ছে এটা দেখা যাচ্ছে কিনা এখানে, বি মানে হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আরেকটা জিনিস এখানে এসে বলবো যে বিভাজন প্রক্রিয়া যদি আলফা প্লাস বিটা 90, সুতরাং এখানে হ্যাঁ, তো এর মানটা যেখানে আমরা নিলাম, হ্যাঁ এটা তো হলো, কিন্তু এখন যদি আমি বলি যে এই দুইটা কোণ, এই যে এই দুইটা কোণ যে নিচ্ছি এ আর বি, এটা যদি পরস্পর লম্বভাবে থাকে মানে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে কিন্তু এই যে এইটা 90 ডিগ্রি করলে হচ্ছে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কি 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তখন শুধু সাইন আলফা থাকবে সাইন বিটা থাকবে। তখন কিন্তু আমি সাইন বিটার জায়গায় আমি একটা জিনিস লিখতে পারি যে আলফা দিয়ে প্রকাশ করার জন্য, শুধু আলফা কোণকে ইউজ করার জন্য আমি কি লিখতে পারি 90 মাইনাস আলফা, তাই তো 90 মাইনাস আলফা। এটা আমি এটা ছেড়ে দিচ্ছি, এটা মিসিং হয়ে গেল, জাস্ট আমি খেলাচ্ছি না। তোমরা জাস্ট যদি একটাকে আমরা কজ সাইন ধরে কজ হতে হবে, ঠিক আছে, কিন্তু সাইন ধরলেও হবে আবার কজ ধরলেও হবে। আমি ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি না। তো হ্যাঁ, যেটা বলছিলাম যদি লম্বভাবে হয়, 90 ডিগ্রি হলো, তো তাহলে কিন্তু এখানে সাইন আলফা আর সাইন বিটাতে করা যায়। এখানে তুমি আলফা যে বিটাটাকে চেঞ্জ করে আলফা হিসেবে নিয়ে আসতে পারো কজ দিয়ে, ঠিক আছে, তাহলে কজ আলফা আর কজ আলফা আর হচ্ছে সাইন আলফা হয়ে যাবে, ঠিক আছে। তুমি বিটাটাকে চেঞ্জ করে কজ আলফা করতে পারো, ঠিক আছে। এটা করলাম না, সেটা আমার কনফিউশন লাগছে। তো যাই হোক, নেক্সট চলে যাচ্ছি। তো এটা বলা ছিল যে এটা দিলে ভেক্টর উপাংশ বিভাজন। তো এটা দেখো এখানে যেহেতু যে এই ইউ সাইন আলফা কি কজ আলফা নিলাম আমি, তো ইউ সাইন আলফা কজ আলফা নিলাম, যেহেতু 90 ডিগ্রি তাই আমরা শুধু নিলাম, যেহেতু সাইন আলফা প্লাস বিটা বিটা নেই, যেহেতু 90 ডিগ্রি তাই 1 হয়ে গেল। যেটা বলছিলাম যে ইউ
দুটো মানে ইউকে আমরা দুটো গতি হয়ে যাবে, একটা উলম্ব গতি, একটা হলো আনুভূমিক গতি। উলম্ব গতি হলো উলম্ব গতি ইউ সাইন আলফা, যার জন্য যে বস্তুটা উপরে যাবে, হ্যাঁ, আর কজ আলফা যার জন্য বস্তুটা সামনের দিকে যাবে। তো ইউ সাইন আলফার বিপরীত দিকে কিন্তু গ্র্যাভিটি কাজ করবে, তার জন্য কি হবে আস্তে আস্তে, যদি ফার্স্ট ইউ সাইন আলফা এইটুকু থাকে, তো আস্তে আস্তে এটা কমতে থাকবে কিন্তু ইউ সাইন আলফা, একদম এখানে গিয়ে একদম আলফা জিরো হয়ে যাবে, যেখানে এখানে বেগ একদম শূন্য হয়ে যায়, তাই তো, ম্যাক্সিমাম হাইটে। কিন্তু অনুভূমিক সে বেগ, কিন্তু বেগে আমি যদি বায়ুর বাধাকে আমরা নেগলিজিবল, অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক সময় বায়ুর বাধাকে নেগলিজিবল ধরাই হয়, নেগলিজিবল ধরলে ইউ কজ আলফা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সমস্ত বিন্দুতে কনস্ট্যান্ট থাকবে, যদি আমরা বায়ুর বাধাকে আমরা কি করেছি, নেগলিজিবল করেছি। তো এটা হলো আমাদের এসে মেন সূত্র, মানে কি বলবো, এটা হলো প্রাসের গতি, যে এটা আমি ফার্স্টে দুটো ভাগে ভাগ করবো উপাংশ বিভাজন, ইউ সাইন আলফা ইউ কজ আলফাতে, তাহলেই আমরা কিন্তু জিনিসটা আমরা সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে। ও তার জন্য ফার্স্ট হলো ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট এখানে হাইটটা বের করতে হবে। হাইট বের করার জন্য আমাদের নিউটনের গতিসূত্র ইউজ করতে হবে, উলম্ব গতিকে ধরে, যে এত উলম্ব গতি আসলো, তো এটা আমরা সে উলম্ব গতিটা সে নিউটনের গতিসূত্র সে বলো কত কোন গতিসূত্র হবে, যেখানে আমরা কি হাইট বের করার সূত্র পাবো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s, এখানে যেহেতু হাইট বের এস আছে আমরা এই সূত্র নিতে পারি। তো ভি স্কোয়ার তো আমি জানি 0, ইউ স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন আলফা, যেহেতু উলম্ব গতি, আর মাইনাস হবে যেহেতু জি নিব, জি, আর এস মানে হচ্ছে হাইট, তাহলে হাইট কত আসতেছে, ইউ স্কোয়ার সাইন আলফা বাই 2g, তো এটা আসতেছে আমাদের ম্যাক্সিমাম হাইট। বোঝা গেল তো, এই সূত্র ব্যবহার করে কিন্তু এই যে উলম্ব এটা কিন্তু এইভাবে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি উপরে যাচ্ছে না, তার জন্য কি আমরা এটাকে আমরা প্রাথমিক গতি ধরে নিলাম, আর আমরা এখানে লাস্টে অন্তিম বেগ শূন্য ধরে নিয়েছি, তাই আমরা কি করলাম যে যে ইউ সাইন স্কোয়ার আলফা বাই 2g এই সূত্র ইউজ করে, একদম সিম্পল, বোঝা গেল ম্যাক্সিমাম হাইট বের করার সূত্র। এরপরে আমরা বের করবো যে ফ্লাইট টাইম, মানে কতটা সময় ধরে, ফার্স্ট আমি এইটুকু বের করবো, এইটুকু যেতে কতটা সময় লাগে, ঠিক আছে। তো টাইম বের করতে সূত্র সবচেয়ে ভালো কি হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে টাইম বের করে টি পেয়ে যাবো আমরা এখানে, তাই তো। তোমরা ভি জানি 0, ইউ জানি ইউ সাইন আলফা মাইনাস জি, আর টি1 ধরে নিচ্ছি, তো টি1 হচ্ছে আমার কত, ইউ সাইন আলফা বাই জি, এটা মানে হচ্ছে যে এইটুকু সময় এইটুকু দূরত্ব যেতে সময় লাগছে টি1, বোঝা গেল, একদম ইজি না। এই যে এই শেষে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র ইউজ করে আমরা পেয়ে যাচ্ছি। আর হচ্ছে আমাদের টোটাল ফ্লাইট টাইম পেতে গেলে আমরা কি এই যে আনুভূমিক গতি ইউ কজ আলফা ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা ইউজ করতে পারি কি, এটা ইউজ করব, এখানে কি ধরতে হবে কজ আলফা, তো টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে যাবো, তাই তো। না এখানে ইউজ করতে হবে এস ইজ ইকুয়াল টু হাফ অফ সরি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সূত্র ইউজ করলে মানে বেশি কাজে দেবে, তাই না। এক মিনিট আমি জাস্ট চেক করে নিই তো এই সূত্রটা দিয়ে ইউজ করা হয়েছে কিনা। একদম এই সূত্রটা ইউজ করা হয়েছে, আর এটা আমি কারণও বলছি কেন, যেহেতু এটা অনুভূমিক করে ধরেছি আমি, এই বস্তুটা তো স্মরণ হয়েছে কিছুটা, এদিকে স্মরণ হয়েছে, কিন্তু আমরা কি জানি স্মরণ সবসময় শর্টেস্ট ডিস্টেন্স হয়, তাহলে স্মরণ এখান থেকে শুরু হয়ে আবার এখানেই ফিরে আসছে, মানে এই বিন্দুতেই ফিরে আসছে, এই সবগুলো বিন্দু তো সেম না, তো এখান থেকে গিয়ে আবার এখানেই চলে আসছে, তাহলে স্মরণ 0 হয়েছে, কিন্তু এই কনসেপ্ট কিন্তু বুঝতে হবে এটা বের করার জন্য। আর ইউটি মানে কি জানি আমরা, ইউ সাইন আলফা টি প্লাস মাইনাস হবে সবসময়, যেহেতু আমরা জি নিচ্ছি, তো এই হাত দিয়ে সব এগুলো কালি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কেন হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের আসলো ইউ সাইন আলফা টি ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার, তো আসছে ইউ সাইন আলফা 2 ইউ সাইন আলফা বাই জি ইজ ইকুয়াল টু টি। আর এই জিনিসটা মানে দেখো, এই যে এইটুকু জায়গা মানে আমরা দেখো এই যে এইটা টি1, তো 2t1 পাচ্ছি টি, তার মানে এইটুকু যেতে যেতে টি1 সময় লাগে, তাহলে তার দ্বিগুণ সময় লাগবে এই বাকিটুকু জায়গায় যেতে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলো ফুল ফ্লাইট টাইম। আর লাস্ট হচ্ছে গিয়ে যে রেঞ্জ, মুছে দিলেও তো খারাপ হবে রেঞ্জটা।
কোনো ব্যাপার না, রেঞ্জটা বের করা তো কোনো ব্যাপার না। রেঞ্জটা বের করতে একদম সোজা যে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র ইউজ করবে একদম প্রথম, মানে একদম প্রথম সূত্রই আমাদের, যে গতি সূত্রের প্রথম সূত্র এটা করে। তো এস মানে আমরা ধরতেছি আর, তো ভি ধরতেছি হচ্ছে ইউ কজ আলফা, আর টি মানে হচ্ছে 2g, সরি 2u সাইন আলফা বাই কত ছিল, 2u সাইন আলফা বাই জি, তাই না? 2u সাইন আলফা বাই জি ছিল না? সাইন আলফা বাই জি, তার মানে আসলে এটা u স্কয়ার বাই জি cos 2 sin alpha cos alpha is equal to u square by g sin 2 alpha তো আর। তো এখানে দেখো ওর মধ্যে সে যে সবচেয়ে সর্বাধিক দূরত্ব কি করে অতিক্রম করা যায়, এক মিনিট। হ্যাঁ, তো সর্বাধিক দূরত্ব কি করে অতিক্রম করা যায়, সর্বাধিক দূরত্ব অতিক্রম করা যায় যখন কিনা এই যে সাইনের মানটা এটা কি সবচেয়ে সর্বাধিক হবে। তো সাইনের মান সর্বাধিক হয় তখনই যখন কিনা সাইনের মান 1 হয়। তাহলে আমি সাইন 1 ধরলে, সাইন 2 আলফা যদি আমি 1 ধরি, তার মানে 1 মানে হচ্ছে জানি আমি সাইন 90 ডিগ্রি, তাহলে 2 আলফা হচ্ছে 90 ডিগ্রি, তো আলফা হচ্ছে আমার 45 ডিগ্রি, বোঝা গেল? তবে যদি আলফার মান 45 ডিগ্রি ধরি, তাহলে আমি সর্বাধিক দূরত্ব মানে পারবো। যদি এখানে দেবো সবসময় প্রশ্ন আসে যে কত মানে অ্যাঙ্গেলে ছুলে সর্বাধিক দূরত্ব যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুলে সর্বাধিক দূরত্ব যাবে, ঠিক আছে? তোমাদের আসলো হাইট ইউ স্কোয়ার বাই জি, যখন কিনা আলফা হবে কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? আরেকটা লাস্ট হচ্ছে যে এই যে দৈর্ঘ্যটা, এই কতটা দূরত্ব অতিক্রম, এই যে পাথটা বের করার জন্য আমাদের সূত্র হয় হচ্ছে এক্স প্লাস বি এক্স স্কোয়ার। কারেন্ট যায় একবার, কি হয় না হয়। তো that is the সঞ্চার পথ of this line. You can find this line by y is equal to x plus x square with this. Okay, so I do not much about this, and last two problem I will be show you, and I think you will be capable to solve those things with yourself. So the formulas are, I just write down those formulas I just now, that is first is h. What is h? H is equal to u square sin square alpha by g, am I right? Yes, 2g. And t is equal to 2 u sin alpha by g, 2 sin alpha by 2 sin alpha by 2 u sin alpha by g, yes. And হচ্ছে r হচ্ছে গিয়ে u স্কয়ার বাই g আর sin 12। তো এই তিনটা হচ্ছে ব্রাশের মেন সূত্র, হাইট, টাইম, টোটাল ফ্লাইট টাইম, আর হচ্ছে রেঞ্জ, কতটা রেঞ্জ যাবে। তো আমাদের লাস্ট আমি একটা অঙ্ক নিচ্ছি এখন। অঙ্কটা হচ্ছে যে ভূমির সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ করে, আর যদি এই যে বেগটা যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বলছে যে এটা যে মানে টোটাল ফ্লাইট টাইমটা কত হবে। তাহলে ফ্লাইট টাইমটা বের করার চেষ্টা করছি এখান থেকে। তো 2 20 আর হচ্ছে সাইন আলফা হচ্ছে 45 মানে হচ্ছে 1/√2, তাই তো। আর জি মানে ধরে নিচ্ছি 10, তাহলে হচ্ছে কত 2√2 সেকেন্ড। এটা হচ্ছে যে একটু 2√2 টাইম বস্তুটা কি একটু যেহেতু সময় লাগবে, বস্তুটা সময় লাগবে এটা। তারপর বলেছে কি যে সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তো না এইচ বার করতে হবে আমার। এইচ হচ্ছে 2 ইন্টু ইউ 20 সাইন আলফা মানে হচ্ছে, সরি উল্টো, এটা হ্যাঁ হাইট হচ্ছে এটা 20 স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে 45, সাইন 45 মানে হচ্ছে কত 1√2, মানে কত হচ্ছে 1/2 বাই 2g, 2 ইন্টু 10
তো সেটাকে নিচ্ছি 2 ইন্টু, তো 10 দুগুণে 20 বাই 2 ইন্টু, এটা মানে হচ্ছে 20, তো 10 মিটার উপরে উঠবে। আর বলেছে যে নিক্ষেপ বিন্দু থেকে বস্তু কত দূরে বস্তুটি পড়বে, মানে বের করতে হবে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ বের করার সূত্র হচ্ছে কি ইউ স্কোয়ার বাই জি সাইন 2 আলফা। তো সাইন 2 আলফা মানে 90 ডিগ্রি মানে 1, তার মানে ইউ স্কোয়ার বাই জি আসতেছে। ইউ স্কোয়ার হচ্ছে 20 ইন্টু 20 আর জি হচ্ছে 10 ধরে নিচ্ছি, টু 40 মিটার। তো 40 মিটার রেঞ্জ হবে, 10 মিটার হাইট হবে, টাইম লাগবে 2√2 সেকেন্ড। তো তুমি এটা চেক করবে যে যদি একটা বস্তু আলফা পজিটিভ অ্যাঙ্গেলে 20 মিটার বেগে ছোড়া হয়, তাহলে এটা যে রেঞ্জ, হাইট, সময় ঠিক আছে কিনা। ঠিক আছে, আরেকটা লাস্ট আমি অঙ্ক দিয়ে শেষ করতেছি। মুসলাম কেন, যাই হোক। তো কোশ্চেনটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে 1960 মিটার উঁচুতে একটি বিমান ঘন্টায় 600 কিলোমিটার আনুভূমিক বেগে আসছে, সে চলছে ভূপৃষ্ঠে অবস্থিত হচ্ছে। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু এ এর ওপরে আসার পর বিমানটি থেকে একটি বস্তুকে ফেলা হলো, বস্তুটি বি বিন্দুতে ভূপৃষ্ঠকে আঘাত করলো, তো এবি দূরত্ব নির্ণয় করো। তো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত, 1960 মিটার, ঘন্টায় 600 কিলোমিটার বেগে চলতেছে। তো ওখান থেকে বস্তুটি ফেলা হলো, তাহলে বস্তুটি কত দূরত্ব যেয়ে পড়বে। এক করে লিখতেছি। উচ্চতা হচ্ছে 1960 মিটার, গতি হচ্ছে 6000 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে পড়লে বস্তুটির দূরত্ব কতটা হবে। তো ফার্স্টে আমি বের করবো যে এটার থেকে আমি যখন এরকম আসবে, তো এখানে ইউ বেগে তো এটা পড়বে, তাই তো। তাহলে আমরা এটাকে দুটো ভাগে নেবো, একটা হবে হচ্ছে ইউ সাইন আলফা, সেদিকে হচ্ছে ইউ কজ আলফা। যখন আনুভূমিকভাবে চলবে তখন ওদের গতি আমরা ধরবো যে কনস্ট্যান্ট, যেহেতু সে এয়ার রেজিস্ট্যান্সকে আমরা নেগলিজেবল করবো। আর এখানে তো আমাদের এক্সট্রা জি থাকবে, এক্সট্রা হবে জির জন্য ইউ সাইন আলফা, যার জন্য এই মানে সে পথটা বেঁকে গেল, তাই তো, মানে রাস্তাটা বেঁকে গেল, অধিবৃত্ত, তাই তো। কি বলে এটাকে, এটাই বলে, এটাই। তো এটা হলো। তারপর হচ্ছে এখন ফার্স্ট আমাদের হিসেবে মানে ফার্স্ট আমি কি বের করতে পারি, তো এর কতটুকু দূরত্ব আছে, তাই তো। তো প্রথমে আমি এটার তো আমি জানি না লেন্থ, আমার বের করতে হবে কি লেন্থ বার করতে হবে, দূরত্ব আমি এস দিয়ে রিয়েক্ট করতেছি। তো আমি যদি আর এটা বেগ জানি আমি, এটা তো বেগ করতে কত ইউ কত হবে, বেগ কত, এটা 18/5 দিয়ে ভাগ করে দিই না, 5/18, 5/18 হাতে হয় 500/3, তাই তো, 500/3 হয় মিটার পার সেকেন্ড। আর হ্যাঁ এটা হলো বেগ। আর হ্যাঁ, তো বেগ পাই গেলাম, আর সময় লাগবে, কতটা সময় লাগবে পড়তেছে। তো আমি ইউ সাইন আলফাকে ধরতেছি। তো সময় বের করার জন্য আমি নিতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো এস মানে হচ্ছে আমি 1960 ধরে নিই প্রাথমিক বেগ, তো এখানে বেগ কত ইউ কত 0, তো ইউ 0 হলে পুরোটাই 0 হয়ে যাবে। আচ্ছা এখানে মাইনাস আছে যেহেতু জি আছে, তো হাফ জি মানে হচ্ছে 9.8 আর টি স্কোয়ার বের করে, তাই তো অ্যাবসলিউটলি। তো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 60 ইন্টু 2/9.8 ভাগ করলে হচ্ছে 2 বার যাবে, 200 হবে, 200 400। তো আমাদের টি আসতেছে কত 20 সেকেন্ড। 20 সেকেন্ড আমি জানি, আর গতি জানি 500, তাহলে আমার একটা দূরত্ব হবে হচ্ছে যে 500/3 ইন্টু 20 কত আসতেছে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এটা শূন্য, 10,000/3, মানে 3 আসতেছে, 3 থেকে 9, আরেকবার 3 আসলো, আরেকবার 3 আসলো, আরেকবার 3 আসলো,
যদি এটা মিটার আসলো, যদি এটাকে 11 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে হচ্ছে 3.33। এটা আমাদের অ্যান্সার আসলো। তো এটা থেকে তুমি একটা জিনিস দেখতে পারো যে এস ইকুয়াল টু আমি ভি, এখানে আমি টাইমটা বের করলাম, টি টাইম এরকম নিয়েছি রুট ওভার এটা কি এস, ঠিক টু টু এস বাই কত জি, টু এস বাই জি। এস মানে হচ্ছে হাইট, অ্যাকচুয়ালি এই যে এই হাইটটা 1960। তুমি যদি প্লেনে বসে থাকো আর এই যে স্পিডটা জানো, যে প্লেনের স্পিডটা কত আর প্লেনের হাইটটা কত, তাহলে তুমি জানবা যে বস্তুটা কত দূরে পড়বে। এইভাবে হয়তো বা প্লেনের থেকে বস্তু ফেলার, বোম টোম ফেলার ইকুয়েশন এইভাবেই বের করে হয়তো বা। তো যাই হোক, এই ছিল আমার দুটো ম্যাথমেটিক্স প্রবলেম। তো আই হোপ, তো এখন তোমাদের আমি একটু একটু হায়ার ম্যাথের টেস্ট দেওয়ার চেষ্টা করো যে ফিজিক্সে এই প্রজেক্টের দিক দিকে কী হতে পারে। আশা করি তুমি বুঝতে পেরেছো জিনিসটা। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে থ্যাংক ইউ আমাকে শোনার জন্য।